26,000 শিক্ষক শিক্ষাকর্মী চাকরি বাতিলের যে নির্দেশ ছিল হাইকোর্টের, সেই নির্দেশে কোনো রকম কোনো হস্তক্ষেপ করলো না সুপ্রিম কোর্ট। অর্থাৎ হাইকোর্টের নির্দেশই বহাল থাকলো, চাকরি থাকলো না 26,000 শিক্ষক শিক্ষাকর্মীর। আমার সঙ্গে আমার দুই সহকর্মী রয়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে অর্ণব রয়েছেন, কলকাতা হাইকোর্ট থেকে মামলা গিয়েছিল সুপ্রিম কোর্টে, সুপ্রিম কোর্ট চত্বর থেকে রয়েছেন মৈত্রেয়ী। প্রথমে মৈত্রেয়ীর সঙ্গে কথা বলবো। মৈত্রেয়ী, জাস্ট 1 মিনিট 40 সেকেন্ড লাগলো নির্দেশ দিতে, যে নির্দেশ এই 26,000 পরিবারের উপরে আঘাত নেমে আনলো, একেবারে বলা যেতে পারে বজ্রাঘাত নেমে এলো। তারা কাঁদছেন এখন। এই 26,000 পরিবার, তারা সুপ্রিম কোর্টের উপর ভরসা করেছিলেন। তোমার থেকে একটু জানতে চাইবো মৈত্রেয়ী, যখন এই রায় ঘোষণা করলেন প্রধান বিচারপতি, তিনি কি বললেন? দেখো, প্রধান বিচারপতি এই রায় ঘোষণার সময় তিনি খুব স্পষ্টভাবেই তিনি জানিয়ে দেন যে এই মামলায় যে দুর্নীতি হয়েছে সর্বতোভাবে সেই বিষয় সম্পর্কে এবং নিয়োগ প্রক্রিয়ায় যে ভায়োলেটেড হয়েছে সেই সংক্রান্ত বিষয়ে তারা নিশ্চিত হয়েছেন এবং তাদের হাতে এমন কোনো তথ্য এসে পৌঁছায়নি যাতে তাদের মনে হতে পারে যে হাইকোর্টের যে নির্দেশ, অর্থাৎ হাইকোর্টের ডিভিশন বেঞ্চের তরফ থেকে যে নির্দেশ দেওয়া হয়েছিল তাতে হস্তক্ষেপের প্রয়োজন রয়েছে। যদিও তারা জানিয়ে দেন যে তারা কিছু মডিফিকেশন করছেন, কিন্তু সর্বতোভাবে হাইকোর্টে ডিভিশন বেঞ্চের যে নির্দেশ ছিল তাকেই তারা আপহোল্ড করেন। সেক্ষেত্রে তারা কাদেরকে একটুখানি ছাড় দেন, যারা ডিসেবল ক্যান্ডিডেট রয়েছেন তাদের ক্ষেত্রে কিছুটা ছাড় দেওয়া হয় এবং যারা পূর্বতন কোনো সরকারি চাকরি ছেড়ে তারা এই চাকরিতে তারা যোগ দিয়েছিলেন তাদের ক্ষেত্রে কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়। নিয়োগের ক্ষেত্রেও কিছুটা রিল্যাক্সেশন দেওয়া হয়েছে, যে নিয়োগ প্রক্রিয়ার ক্ষেত্রে যারা আনটেন্টেড ছিলেন সেই সমস্ত চাকরি প্রার্থীরা, তারা যদি নতুন করে নিয়োগ প্রক্রিয়া তারা যখন অংশগ্রহণ করবেন তখন তাদের ক্ষেত্রে এজ রিল্যাক্সেশন দেওয়া হবে। তার কারণ যখন এই মামলার শুনানি সওয়াল জবাব চলছিল তখন যারা টেন্টেড এবং আনটেন্টেড যারা চাকরি প্রার্থীরা ছিলেন তাদের তরফ থেকে যে আবেদন ছিল যে তাদের বয়স অতিক্রান্ত হয়ে গেছে, যদি নতুন করে তাদের আবার নিয়োগ প্রক্রিয়া হয় তাহলে তারা আর সুযোগ পাবেন না। সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু কিছুটা মডিফিকেশন করেছে সর্বোচ্চ আদালত, কিন্তু মূল যে রায় সেই মূল রায় বহাল রেখেছে। এবং একই সঙ্গে সর্বোচ্চ আদালতের তরফ থেকে প্রধান বিচারপতি সঞ্জীব খান্না আজকে স্পষ্টতই জানিয়ে দিয়েছেন যে ক্রিমিনাল প্রসিডিংস যে চলছে এই মামলাকে ঘিরে, সেই ক্রিমিনাল প্রসিডিংসটা কোনোভাবেই এই রায়ের ফলে তাতে কোনো রকমের চেঞ্জেস হবে না। অর্থাৎ ক্রিমিনাল প্রসিডিংস এর মতো চলবে এবং এই রায় তাতে কোনোভাবেই কোনো প্রভাব ফেলবে না। সার্বিকভাবে সুপ্রিম কোর্টে তাদের যেটা অবজারভেশন, যে তদন্ত এবং যে নিয়োগ প্রক্রিয়া রয়েছে সেই নিয়োগ প্রক্রিয়াতে ব্যাপক দুর্নীতি হয়েছে এবং টেন্টেড এবং আনটেন্টেডদেরকে আলাদা করা সম্ভব নয়, এবং সেই পরিস্থিতিতে দাঁড়িয়েই তারা মনে করেছেন যে হাইকোর্টের ডিভিশন বেঞ্চের যে রায় সেই রায়ে হস্তক্ষেপ করার কোনো প্রয়োজনীয়তা তারা দেখছেন না। অতনু, মৈত্রেয়ীর সঙ্গে থাকো। আমি অন্যদের সঙ্গে কথা বলার আগে একবার আইনজীবীদের বক্তব্য শুনবো। একমাত্র সোমা দাসের যে চাকরিটি সেটি বজায় থাকলো, পুরো বাতিল। কলকাতা হাইকোর্টের যে জাজমেন্ট সেটাই আপহোল্ড হয়েছে। পুরো নিয়োগ প্রক্রিয়া বাতিল। ইন সার্ভিস তারা 3 মাসের মধ্যে তারা কমপ্লিট করবে, আর 3 মাসের মধ্যে পুরো প্রসেস কমপ্লিট করবে এবং 3 মাস এই যে এজ রিল্যাক্সেশন দেবে। শুধুমাত্র সোমা দাসের চাকরিটি একমাত্র বজায় থাকবে। এইখান থেকে সবচেয়ে বড় প্রশ্ন, এই 26,000 শিক্ষক শিক্ষাকর্মী যাদের চাকরি চলে গেল, তারা এবার কি করবেন? কি কি পথ খোলা আছে তাদের জন্য? অর্ণব, দেখো, সুপ্রিম কোর্ট শীর্ষ আদালত, তার উপর কিছু নাই এবং এরকম নয় সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেই রায়ে কোনো লার্জার বেঞ্চের কাছে মামলা পাঠিয়েছে তাও নয়, এবং ক্লিয়ার কাট রায়। এই রায়ের আর একটা স্কোপ আছে, যদিও সেটা খুব ন্যারো, খুব ক্ষুদ্র। একটা রিভিউ চাওয়া যেতে পারে এবং সেই রিভিউটা সেক্ষেত্রে রাজ্য, এসএসসি বা মধ্যশিক্ষা পর্ষদ বা মামলাকারীরা চাইতে পারে, কিন্তু সেই রিভিউর রেজাল্ট খুব একটা ভালো হয় না। অতীত অভিজ্ঞতা তাই বলছে। একটা রিভিউর অপশন আছে, এটা আইনি পথ এবং সেই পথটা এখন যায় কিনা রাজ্য বা এসএসসি, কিন্তু তাতে খুব বেশি চেঞ্জেস হবে কি হবে না সেটা নিয়ে কিন্তু সংশয় রয়েছে। সমস্ত আইনজীবী সেই কথাটা বলছেন। আমি আইনজীবী ফিরদৌস-স্বামীর কাছে যাবো। এরপরে এই আজকে রায়ের পর অন্য কোনো আইনি পথ কি আর রইল চাকরি ফিরে পাওয়ার? এই যারা চাকরি হারালেন, বিশেষ করে যোগ্য যারা, আমাদের আইনে প্রভিশন করতে পারে,
শুধু কতটা গ্রহণ করবেন সেটা সুপ্রিম কোর্টের উপরে নির্ভর করবে। ফলে এই নিয়ে মন্তব্য করব না, কিন্তু আজকের যা রায় হয়েছে তাতে কলকাতা হাইকোর্টের যে রায় সেটি আপহেল্ড হয়েছে, বাতিল হয়েছে। এবং আপনি বলতে পারেন যে এই যে টেন্টেড ক্যান্ডিডেট, চিহ্নিত টেন্টেড ক্যান্ডিডেট, তাদের বেতন ফেরত দিতে হবে। 3 মাসের মধ্যে সিলেকশন প্রসেস কন্ডাক্ট করবে, সেখানে পার্টিসিপেট করবেন, এজ কন্ডোনেশন হবে। ফলে এই যে কলকাতা হাইকোর্টের যে রায় বলা যেতে পারে সেই রায়ই বহাল থাকবে। যোগ্যরা কোন রকম আইনি সুযোগ সুবিধা কিচ্ছু পাবেন না হাইকোর্টের কাছে নতুন নিয়ম। এইটা আবারও সেই একই কথা আমি বলবো, যোগ্য অযোগ্য চিহ্নিতকরণ করবেন কি করে? যদি এসএসসি বলে 5,485, বোর্ড বলে 5,189, সরকার বলে 4,327, আপনি কাকে যোগ্য আর কাকে অযোগ্য বলবেন? কোন 4,327, কোন 5,485, কোন 5,189? 3টে সংস্থা, রাজ্যেরই 3টে সংস্থা, আর্টিকেল 12 অথরিটি, 3 জনের 3 রকম তথ্য। আপনি বলুন কিভাবে চিহ্নিত করবেন? আদালত তো চিহ্নিত করতেই চেয়েছে, আদালত তো বারবার সুযোগ দিয়েছে, বলেছে এফিডেভিট দাও, এফিডেভিট দিয়েছে। কলকাতা হাইকোর্টের সামনে 4টে এফিডেভিট, সুপ্রিম কোর্টের সামনে তাদের রিটার্ন সাবমিশন রয়েছে। সাবমিশনে যদি দেখা যান, সাবমিশনে 3 রকম তথ্য, ফলে 3 রকম অডিও সমস্যা হচ্ছে কিছু। আইনজীবীর সঙ্গে কথা বলবো আমরা, পরবর্তীতে কথা বলবো। একবার তাদের কথা শোনা যাক, যারা সব হারিয়ে বসেছেন, যাদের কাছে ভরসা ছিল সুপ্রিম কোর্ট, সুপ্রিম কোর্টের উপরে তো আর কিছু নেই। সুস্মিতা রয়েছেন এখান থেকে, শহীদ মিনারের পাদদেশ থেকে, তাদের সঙ্গে এবার কি করবেন, তারা কি বলছেন? দেখো অতনু, এই মুহূর্তে শহীদ মিনারের পাদদেশে যে সমস্ত চাকরিহারা শিক্ষক শিক্ষিকা তারা শুধুমাত্র সুপ্রিম কোর্টের উপর ভরসায় ছিলেন, তারা এই মুহূর্তে কান্নায় ভেঙে পড়েছেন। এবং আবেগ যেমন, তার আবেগঘন পরিস্থিতি যেমন এই মুহূর্তে শহীদ মিনারের পাদদেশে, ঠিক তেমনই আগামী দিনে তারা কি করবেন এবং সম্মান খুইয়ে তারা কিভাবে মুখ দেখাবেন নিজেদের এলাকায়, সেই আতঙ্কের প্রহর গুনছেন তারা। সরাসরি একবার কথা বলবো সেই চাকরিহারা শিক্ষক, যিনি গত বেশ কয়েক বছর ধরে লড়াই যেমন চালাচ্ছেন, ঠিক তেমনই গত বেশ কয়েক বছরের লড়াইয়ের ফলে তিনি চাকরিটা আদায় করেছিলেন। এরপরে কি করবেন? এই যে চাকরি, সুপ্রিম কোর্ট হাইকোর্টের রায় বহাল রাখলে এবং আপনাদের গোটা প্যানেল বাতিল হয়ে গেল, এরপরে কি করবেন? এরপরে দেখুন, এই একটা হঠাৎ করে একটা আকাশ ভেঙে পড়ার মতো সিচুয়েশন আমাদের মধ্যে সবার মধ্যে রয়েছে, এবং কেউ খুবই ভেঙে পড়েছে, কেউ কিছুটা শক্তি সঞ্চয় করে আপনাদের সামনে দাঁড়িয়ে কিছু বক্তব্য রাখার সাহস নিয়ে দাঁড়িয়ে রয়েছি আমরা। এবার আমাদেরকে কিছুক্ষণ সময় দিতে হবে, আমাদের একটা দল। কিন্তু একটা ওএমআর শিট, সেই ওএমআর শিট থেকে বাছাই কে যোগ্য কে অযোগ্য, সেই বাছাই পর্ব চললো, জটিল হলেও সেই পর্ব শেষ হলেও কিন্তু হাইকোর্ট যে রায়টা দিয়েছিল যে 26,000-এর যে প্যানেল আপনাদের, সেই প্যানেল পুরোপুরি বাতিল। তার কারণ সেগ্রিগেশনে একটা সমস্যা তৈরি হচ্ছিল। তারপরে সিবিআই এর দীর্ঘ তদন্ত প্রক্রিয়া এবং সেটা সুপ্রিম কোর্টে গিয়ে হাইকোর্টের রায় মান্যতা পেল। সিবিআই তদন্তে, সেই তদন্তে কি কোথাও ফাঁক থেকে গিয়েছিল? দেখুন, আমরা সিবিআই উপরে কোনো কথা বলতে পারি না, কিন্তু সিবিআই তদন্ত যা করেছে এবং আমরা হিয়ারিংটা একদম যেটা শুনেছি স্পষ্টভাবে, সেখানে সিবিআই দ্ব্যর্থহীনভাবে বলেছে যে 2টো সেট অফ ডেটা, একটা ডেটার উপর ভরসা করে কিন্তু কোনো কিছু সাবমিশন সিবিআই করেনি। তারা বলেছে সঞ্জয় বংশালের বাড়ি থেকে আমরা কিছু ওএমআর পেয়েছি, সমস্ত কিছু উদ্ধার করেছি, আর আরেকটা ডিলিট হয়ে গেছিল, সেই ডিলিটেড ভার্সনটাকে আমরা ডেটা রিকভারির মাধ্যমে পেয়েছি। 2 সেট অফ ডেটা আমরা ম্যাচিং করেছি এবং হ্যাশ ভ্যালু ম্যাচ করে গেছে। তাহলে এই রকম একটা ব্যাপকভাবে তদন্তের পর আপনারা একটা ভাবুন, একটা সেন্ট্রালের একটা অথরিটি যে ইনভেস্টিগেশনটা করেছে, এটা কিন্তু রাজ্যের কোনো অথরিটি নয়, এটা সেন্ট্রালের অথরিটি। তাহলে তার তদন্তের খামতি থাকবেই বা কেন? তাহলে তো ভবিষ্যতে সিবিআই তদন্তের উপর ভিত্তি করে কোনো রায় আর হবে না। সিবিআই যদি বলে যে দুর্নীতিগ্রস্ত, না সিবিআই তথ্যকে মানি না বলেও তো চলে যেতে পারে। তাহলে আমি সিবিআই উপর যদি ভরসা রাখতে না পারি, তাহলে আমি কার উপর ভরসা রাখবো বলুন?